পারস্য উপসাগরের নীল জলরাশি আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও পানির নিচে এবং উপকূল জুড়ে যা ঘটছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর এই মুহূর্তে পরিণত হয়েছে দুই পরাশক্তির দাবার ছকে। একদিকে ইরান তার উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে ভয়ঙ্কর নৌবহর পাঠিয়ে দিয়েছে ইরানের দোরগোড়ায়। দুই পক্ষেই প্রস্তুত, দুই পক্ষে অপেক্ষায়। প্রশ্ন একটাই, কে আগে ট্রিগার টানবে? গত কয়েকদিনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করেছে যা দেখে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর ইরানি উপকূলে একসঙ্গে ডজন ডজন মিসাইল বোট পানিতে নামানো হচ্ছে। এগুলো সাধারণ কোনো টহল নৌকা নয়, এগুলোর প্রতিটি সজ্জিত করা হয়েছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল দিয়ে। সংখ্যাটা শুনলে আটকে উঠবেন। একসঙ্গে প্রায় 56টি নতুন মিসাইল বোট উদ্বোধন করা হয়েছে। প্রতিটি বোটে কমপক্ষে 2টি করে মিসাইল বহন করার সক্ষমতা রয়েছে। অর্থাৎ হিসাব করলে দাঁড়ায় প্রায় 100 থেকে 150টি মিসাইল এই মুহূর্তে রেডি টু ফায়ার অবস্থায় হরমুজ প্রণালীতে মোতায়েন হয়ে গেছে। এই মিসাইলগুলোর নাম আবু মাহদি। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ 1000 থেকে 1500 কিলোমিটার। মানে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ যদি আরব সাগরের দূরতম প্রান্তেও থাকে তাহলে এই মিসাইল তাকে খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম। এই খবরটা যখন পেন্টাগনের ডেস্কে পৌঁছেছে তখন নিশ্চিতভাবেই একটা অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। কারণ এতদিন যুক্তরাষ্ট্র ভেবে এসেছে তাদের বিশাল নৌবহরের সামনে ইরান কিছুই করতে পারবে না। কিন্তু এই নতুন সক্ষমতা যুক্ত হওয়ার পর সেই হিসাব আমূল বদলে গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন শুধু এই মিসাইল বোটগুলোই যদি একযোগে আক্রমণ চালায় তাহলে হরমুজ প্রণালীতে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের যে কোনো নৌবহরকে প্রতিহত করা অসম্ভব নয়। এটা আর কোনো তত্ত্বকথা নয়, এটা একটা বাস্তবতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় আসল সাসপেন্স এখন শুরু হচ্ছে। ইরান যখন তার প্রতিরক্ষা দেয়াল আরও মজবুত করছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র বসে নেই। আল মায়াদিন সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্বয়ং ইরানের বড় বড় সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানকে টার্গেট করে যে পরিমাণ সামরিক শক্তি জমায়েত করেছে তা দেখলে বোঝা যায় এটা সাধারণ কোনো মহড়া নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। ইরানের উপকূলের কাছে এই মুহূর্তে কমপক্ষে 16টি শক্তিশালী ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। 16টি ডেস্ট্রয়ার, এই সংখ্যাটা সাধারণ চোখে হয়তো অনেক কিছু বলে না, কিন্তু যারা সামরিক বিষয় বোঝেন তারা জানেন এটা যুক্তরাষ্ট্রের মোট নৌ সক্ষমতার একটা বিশাল অংশ। একটা দেশকে ঘিরে ধরতে এত সংখ্যক ডেস্ট্রয়ার মোতায়েন করা মানে হলো এই দেশের বিরুদ্ধে পূর্ণমাত্রায় নৌ অভিযানের প্রস্তুতি নেওয়া। শুধু ডেস্ট্রয়ারই নয়, দুটি বিশাল বিমানবাহী রণতরী ইতিমধ্যে এই অঞ্চলে এসে অবস্থান নিয়েছে। প্রতিটি রণতরীতে প্রায় 40টি করে মোট 80টি যুদ্ধবিমান রয়েছে যারা যে কোনো মুহূর্তে আকাশে উড়ে গিয়ে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে প্রস্তুত। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আরও প্রায় 150টি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। সেনা সদস্যদের হিসাব করলে চিত্রটা আরও ভয়াবহ। পূর্বে যে 50,000 সেনা ছিল তার সাথে নতুন করে আরও 40,000 সেনা যুক্ত হয়েছে। মানে প্রায় 90,000 মার্কিন সেনা সদস্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইরানকে কেন্দ্র করে অবস্থান নিয়ে আছে। সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ডজন ডজন ইউনিট। সব মিলিয়ে একটাই বার্তা, হামলা এখন শুধু সময়ের অপেক্ষা। ইসরায়েলও কিন্তু এমনটা ধরেও নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইচ্ছা পূরণ করতে ইরানের উপর একটা শক্তিশালী আঘাত হানতে চান, সেটা যেভাবেই হোক। কিন্তু ঠিক এই মুহূর্তেই একটা অপ্রত্যাশিত মোড় এসেছে যা পুরো পরিস্থিতিকে জটিল করে দিয়েছে। আর সেই মোড়টা এসেছে যুক্তরাষ্ট্রের নিজের ভেতর থেকেই। ইউএস কংগ্রেস যুক্তরাষ্ট্রের আইনসভায় সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবাণী দিয়ে বলেছে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে হামলা করা যাবে না। এটা কোনো রাজনৈতিক চাপ নয়, এটা আইনি বাধ্যবাধকতা। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্তে সর্বোচ্চ 48 ঘন্টার জন্য সামরিক অভিযান চালাতে পারেন, কিন্তু এরপরে কংগ্রেসকে জানাতে হবে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে যদি কংগ্রেস সেই দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে এবং এই সময়সীমা 30 দিন পর্যন্ত স্থায়ী হলে সকল সৈন্যকে সেই স্থান থেকে প্রত্যাহার করতে হবে। এটাই যুক্তরাষ্ট্রের আইন। এখানে প্রেসিডেন্টের ক্ষমতার একটা স্পষ্ট সীমারেখা রয়েছে। এখন সমস্যাটা হচ্ছে ইরানের বিরুদ্ধে যে পরিমাণ শক্তি জমায়েত করা হয়েছে সেটা কোনোভাবেই সীমিত পরিসরে থাকবে না। কারণ ইরান ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে একটি গুলিও যদি তাদের দিকে ছোড়া হয় সেটাকে তারা পূর্ণ আক্রমণ হিসেবে বিবেচনা করবে। মানে সীমিত হামলা বলে কোনো ধারণা ইরানের অভিধানে নেই। হামলা মানেই হামলা, সেটা একটা ক্রুজ মিসাইল হোক বা হাজারটা বোমা। আর ইরান যদি পাল্টা আঘাত হানে তাহলে সেটা শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, যতগুলো স্বার্থকেন্দ্রিক স্থাপনা রয়েছে, সবকিছুই হয়ে উঠবে ইরানের লক্ষ্যবস্তু। মানে ট্রাম্প যতই চান না কেন এই
এই যুদ্ধকে আর সীমিত রাখা সম্ভব হবে না। এটা হবে বড় আকারের একটা সংঘাত। আর ঠিক এই কারণে কংগ্রেস ট্রাম্পকে বলছে, প্রথমে কংগ্রেসকে বোঝাও কেন ইরানে হামলা করা জরুরি, কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি। এই ধরনের বিষয় যখন কংগ্রেসে যায় তখন সেটা একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। সপ্তাহের পর সপ্তাহ আলাপ আলোচনা, শুনানি এবং শেষ পর্যন্ত ভোটাভুটি, সব মিলিয়ে এটা দ্রুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একবার যদি কংগ্রেস অনুমোদন দিয়ে দেয় তাহলে এই যুদ্ধ 10 বছর 20 বছর চলতেও আর কোনো আইনি বাধা থাকবে না, ঠিক যেমনটা ভিয়েতনামে হয়েছিল। তখন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং সেই যুদ্ধের শেষ কোথায় সেটা কেউ জানে না। এখন পুরো পরিস্থিতিকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় ইরান ইস্যুটা যুক্তরাষ্ট্রের গলায় একটা কাঁটার মতো গেঁথে গেছে। না পারছে ফেলে দিতে, না পারছে গিলে ফেলতে। হামলা না করলে মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য ধরে রাখা যাবে না। যে দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ছিল তারা ধীরে ধীরে সরে যাবে। ইরানের শক্তি আরও বাড়বে। অন্যদিকে হামলা করলে যে জবাব আসবে সেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামরিক কাঠামোতে এমন ক্ষত তৈরি করবে যা সারাতে দশকের পর দশক লেগে যাবে। আর এখানেই আসে সবচেয়ে বড় ভয়ের জায়গাটা, চীন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল ছিল নিজের সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রতিপক্ষকে যুদ্ধের ফাঁদে ফেলা। রাশিয়াকে 1980-এর দশকে আফগানিস্তানে আটক রেখেছিল। এখন ইউক্রেন একই খেলা খেলছে। চীনকেও তাইওয়ান ইস্যু দিয়ে যুদ্ধের ফাঁদে ফেলতে বহু চেষ্টা করেছে, কিন্তু চীন সেই ফাঁদে পা দেয়নি। ধৈর্য ধরে নিজের অর্থনীতি শক্তিশালী করেছে, সামরিক সক্ষমতা বাড়িয়েছে। আর এখন যদি যুক্তরাষ্ট্র নিজেই ইরান যুদ্ধে জড়িয়ে যায় এবং ভিয়েতনামের মতো 10 থেকে 15 বছর ফেঁসে থাকে তাহলে চীনের জন্য এটা হবে স্বর্ণের সুযোগ। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়বে, বৈশ্বিক নেতৃত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠবে, আর চীন নিঃশব্দে সামনে এগিয়ে যাবে। কারণ যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, যুদ্ধ চালিয়ে যাওয়াটাই একটা দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই মুহূর্তে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একটা সংকটে আছে। আগে তাদের উৎপাদন সক্ষমতা ছিল, এখন সেটা কমে গেছে। উৎপাদন খরচ আকাশচুম্বী, অস্ত্রগুলো অত্যন্ত দামি, অথচ চীন এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। খুব কম খরচে ব্যাপক পরিমাণে এবং অত্যন্ত কার্যকর অস্ত্র তৈরি করছে চীন। একটা উদাহরণ দিলে এই বিষয়টা পরিষ্কার হবে। যুক্তরাষ্ট্র প্রায় $16 মিলিয়ন খরচ করেও এখনও যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক মিসাইল মোতায়েন করতে পারেনি। আর চীন মাত্র $1 লক্ষ হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে, যার রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার। এই পার্থক্যটা ভয়াবহ। শুধু মিসাইল নয়, পারমাণবিক সাবমেরিনের ক্ষেত্রেও চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র 6টি পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে। একই সময় চীন তৈরি করেছে 10টি, প্রায় 40% বেশি। আগামী 5 বছরের পূর্বাভাস আরও উদ্বেগজনক। রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 3 থেকে 4টি সাবমেরিন তৈরি করতে পারবে, যেখানে চীন একই সময় 12 থেকে 15টি সাবমেরিন তৈরি করবে। এই সাবমেরিনগুলো পারমাণবিক চালিত এবং পারমাণবিক অস্ত্রে সজ্জিত। বর্তমানে সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র প্রায় 70টি পারমাণবিক সাবমেরিনের বিপরীতে চীনের রয়েছে 46টি। এই ব্যবধান এখনও রয়েছে ঠিকই, তবে যে গতিতে চীন এগিয়ে আসছে তাতে এই ব্যবধান খুব দ্রুত ঘুচে যাবে। চীনের নতুন প্রজন্মের সাবমেরিনগুলো অত্যন্ত সক্ষম এবং পানির নিচে প্রায় নিঃশব্দে লুকিয়ে থেকে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে। সামনে ইরান, যাকে আক্রমণ করলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে। পেছনে চীন, যে প্রতিটি মুহূর্তে শক্তিশালী হচ্ছে। ভেতরে কংগ্রেস, যে যুদ্ধের লাগাম টেনে ধরে আছে। আর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, যিনি ইসরায়েলের চাপে একটা সিদ্ধান্ত নিতে চান কিন্তু পারছেন না। এই চারদিকের টানাপোড়েন কি হবে সেটা এখনও কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত, হরমুজ প্রণালীর পানিতে যে উত্তাপ তৈরি হয়েছে তা যে কোনো সময় বিস্ফোরণের রূপ নিতে পারে। আর সেই বিস্ফোরণ হলো তার ঢেউ শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো পৃথিবীতে আছড়ে পড়বে।